আবার আলোচনায় সিলেটে ইউরেনিয়ামের মজুদ অনুসন্ধান, উত্তোলনে এগুচ্ছে না কেন ঢাকা, কারণ কি শুধুই দিল্লির আপত্তি? নতুন ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালাচ্ছে তেহরান, দৌড়ঝাঁপ বেড়েছে তেল আবিবের। ইরানের পরমাণু কেন্দ্র কি নয়া হামলার টার্গেটে? ইরাকেও শুকিয়ে যাচ্ছে বড় বড় নদী, খরা ঠেকাতে ভিনদেশ থেকে পানি কিনছে বাগদাদ। সংকটে এখনো তুরস্ক ত্রাতা না ঘাতক? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। খবরটি বেশ পুরনো হলেও নতুন করে মজবুতভাবে আবার আলোচনা এসেছে সিলেটে ইউরেনিয়ামের সম্ভাব্য মজুদের বিষয়টি, যা পারমাণবিক বোমা তৈরির মূল উপাদান হিসেবে পরিচিত। বলা হচ্ছে ভারতের আপত্তির পাশাপাশি বিশ্ব রাজনীতির জটিল সমীকরণ আমলে নিয়ে এতদিন অমূল্য এই খনিজ অনুসন্ধান আর উত্তোলনের পথে পা বাড়ায়নি বাংলাদেশ। এখন কথা হচ্ছে, ইউরেনিয়াম পাওয়া গেলে কি পাল্টে যাবে দেশের জ্বালানি নিরাপত্তা আর অর্থনীতির ভবিষ্যৎ? দিল্লির উদ্বেগের পেছনে কি শুধুই পরিবেশগত কারণ, নাকি আড়ালে ভিন্ন হিসাব নিকাশ? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। বাংলাদেশের সিলেট অঞ্চলে থাকতে পারে ইউরেনিয়ামের বিপুল মজুদ। খবরটি পুরনো হলেও আবার নতুন করে আলোচনা এসেছে। দাবি করা হচ্ছে ভারতের বাধায় এতদিনেও উত্তোলন সম্ভব হয়নি মূল্যবান এই খনিজ। সত্যিই যদি বাংলাদেশে ইউরেনিয়ামের মজুদ থেকে থাকে আর যদি তা উত্তোলন করা সম্ভব হয়, তাহলে বদলে যেতে পারে বাংলাদেশের অর্থনীতি। আর এটি কি ভারতের বাধা দেওয়ার মূল কারণ? বাংলাদেশে প্রথম ইউরেনিয়াম থাকার সম্ভাবনার কথা উঠে আসে স্বাধীনতার কয়েক বছর পরই, বিশেষ করে 70-এর দশকের শেষ ভাগ ও 80-র দশকে। এমনকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন এসব অঞ্চল ঘুরে দেখেন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিতে সংরক্ষিত বিভিন্ন ভূতাত্ত্বিক জরিপে উল্লেখ আছে, সিলেট ও মৌলভীবাজার জেলার কিছু এলাকায় সে সময় ইউরেনিয়ামযুক্ত বালু ও শিলার সন্ধান পাওয়া গিয়েছিল। এনার্জি বাংলাতে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, মৌলভীবাজারের কুলাউড়া, জুরি ও বড়লেখা সংলগ্ন পাহাড়ি এলাকায় সীমিত আকারে ইউরেনিয়ামের উপস্থিতি শনাক্ত হয়। এছাড়াও ধারণা করা হয় সিলেট অঞ্চলের ভূগঠনের সঙ্গে ভারতের মেঘালয় রাজ্যের ইউরেনিয়াম বেল্টের মিল রয়েছে, যা এই সম্ভাবনাকে আরও জোরালো করে। ইউরেনিয়াম মূলত পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের প্রধান জ্বালানি ও পারমাণবিক অস্ত্রের মূল উপাদান। অল্প পরিমাণ ইউরেনিয়াম থেকে যে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা যায় তা তেল, গ্যাস বা কয়লার তুলনায় অনেক বেশি কার্যকর। বাংলাদেশও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইতোমধ্যেই রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি শুরু করেছে, যা প্রমাণ করে এই খনিজ কতটা কৌশলগত গুরুত্ব বহন করে। তাই প্রশ্ন উঠেছে, ইউরেনিয়াম আবিষ্কারের দাবি পুরনো হলেও কেন এত বছরেও বাংলাদেশ এর আবিষ্কার বা সততা যাচাইয়ে পূর্ণ শক্তি নিয়োগ করেনি? এর পেছনে কয়েকটি কারণ থাকতে পারে বলে ধারণা করা হয়। প্রথমত, পর্যাপ্ত ও আধুনিক ভূতাত্ত্বিক জরিপের অভাব। দ্বিতীয়ত, ইউরেনিয়ামের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া ও উত্তোলন প্রক্রিয়া অত্যন্ত ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ, যেখানে পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়টি বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। তৃতীয়ত, আন্তর্জাতিক রাজনীতি। দক্ষিণ এশিয়ায় পারমাণবিক খনিজ উত্তোলন বরাবরই সংবেদনশীল ইস্যু। বিভিন্ন বিশ্লেষণের দাবি করা হয়েছে, ভারতের আপত্তিও এখানে একটি বড় কারণ হয়ে থাকতে পারে। বিভিন্ন সময় দাবি করা হয়, সীমান্তবর্তী অঞ্চলে ইউরেনিয়াম খনন হলে পরিবেশগত ঝুঁকি ও নিরাপত্তা ইস্যুতে ভারত উদ্বেগ প্রকাশ করেছিল। ভারতের অজুহাত ছিল ভূগর্ভস্থ পানির দূষণ এবং সীমান্ত নিরাপত্তা। অনেক বিশ্লেষক মনে করেন, চীন বা রাশিয়ার সহায়তায় যদি বাংলাদেশ ভবিষ্যতে ইউরেনিয়াম নিয়ে কোনো পদক্ষেপ নেয়, তাহলে তা ভারতের জন্য কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কারণ এতে বাংলাদেশ পারমাণবিক জ্বালানির ক্ষেত্রে কিছুটা হলেও স্বনির্ভর হতে পারে। পাশাপাশি বাংলাদেশ সম্ভাব্য পারমাণবিক অস্ত্র গবেষণায় এগিয়ে যাবে, এমন উদ্বেগেও পড়েছে দেশটি। তবে এটাও পরিষ্কার করে বলা দরকার, শুধু ইউরেনিয়াম থাকলেই পারমাণবিক অস্ত্র বানানো যায় না। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির নিয়ম অনুযায়ী পারমাণবিক অস্ত্র তৈরির জন্য বিশেষ প্রযুক্তি ও সমৃদ্ধকরণ প্রক্রিয়া লাগে, যা বাংলাদেশের নেই এবং আন্তর্জাতিক চুক্তির কারণে তা প্রায় অসম্ভব। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করেন, যদি ভবিষ্যতে উন্নত প্রযুক্তি দিয়ে জরিপ করা হয় এবং অর্থনৈতিকভাবে লাভজনক মজুদ পাওয়া যায়, তাহলে বাংলাদেশ কম খরচে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে যেতে পারে। এতে বিদ্যুৎ খাতে কয়লা বা গ্যাস নির্ভরতা কমবে এবং দীর্ঘমেয়াদে অর্থনীতি লাভবান হতে পারে।
এমনকি অতিরিক্ত ইউরেনিয়াম আন্তর্জাতিক বাজারে রপ্তানি করতে পারলে বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাব্য নতুন খাতও তৈরি হতে পারে। সিলেটে যদি সত্যি ইউরেনিয়াম থেকে থাকে তাহলে সেটি এখনই বাংলাদেশের জন্য গেম চেঞ্জার নয়, তবে দেশের জ্বালানি নিরাপত্তা ও ভূ রাজনীতিতে এটি হয়ে উঠতে পারে একটি সম্ভাবনাময় অধ্যায়। ইমরান মাহমুদ, বাংলাভিশন। আবার অস্থির হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। কুণ্ডলি পাকাতে শুরু করেছে ছাইচাপা আগুন। নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণের কাজে হাত দিয়েছে ইরান। এই খবরটিকে গুরুতর নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে ইসরায়েল। ইরানের হুমকি মোকাবিলায় দ্রুত কঠোর পদক্ষেপের প্রয়োজন হতে পারে। আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে এমন আভাসই দিতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন অবস্থায় কি নয়া হামলার লক্ষ্যবস্তু হতে যাচ্ছে ইরানের পারমাণবিক স্থাপনা? আর এমন হলে ছেড়ে কথা বলবে কি তেহরান? চুপ থাকবে কি ইসরায়েলের আশপাশে থাকা ইরানের মিত্ররা? হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে কি আবারও যুদ্ধের মেঘ ঘনাচ্ছে? ইরান নতুন করে নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণ করছে বলে খবর মিলছে, আর এটিকে বড় নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে ইসরায়েল। এই হুমকি মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন হতে পারে বলে ট্রাম্পকে অবহিত করতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দা ও প্রতিরক্ষা কর্মকর্তারা ক্রমবর্ধমানভাবে উদ্বিগ্ন হয়ে উঠছেন যে চলতি বছরের মাঝামাঝি ইসরায়েলি সামরিক হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ইরান আবার তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা পুনর্গঠন ও সম্প্রসারণের চেষ্টা করছে। এই প্রচেষ্টা সফল হলে তা শুধু ইসরায়েলের জন্য নয়, গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন তারা। এই উদ্বেগের প্রেক্ষাপটে ইসরায়েলি কর্মকর্তারা ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে আবারও আঘাত হানার সম্ভাব্য বিভিন্ন বিকল্প নিয়ে ট্রাম্পকে অবহিত করার প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে সরাসরি অবগত এক ব্যক্তি এবং বিষয়টি সম্পর্কে জানেন এমন 4 সাবেক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এনবিসি জানিয়েছে, এই ব্রিফিংয়ের মূল লক্ষ্যই হবে যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য পরবর্তী পদক্ষেপের জন্য মানসিক ও কৌশলগতভাবে প্রস্তুত করা। ইসরায়েলি কর্মকর্তারা আরও উদ্বিগ্ন যে ইরান শুধু ক্ষেপণাস্ত্র কর্মসূচিই নয়, তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোও পুনর্গঠন করছে। জুন মাসে এসব পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করে হামলা চালিয়েছিল। এরপরও পরমাণু কেন্দ্রগুলোর পুনর্গঠনে ব্যাপক উৎকণ্ঠিত নেতানিয়াহু সরকার। তবে এই মুহূর্তে ইসরায়েলের দৃষ্টিতে সবচেয়ে তাৎক্ষণিক হুমকি হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পুনর্নির্মাণের চেষ্টা এবং আগের হামলায় ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরামতের উদ্যোগ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 29 ডিসেম্বর ফ্লোরিডায় ট্রাম্পের মার-আ-লাগো বাসভবনে নেতানিয়াহু ও ট্রাম্পের বৈঠক হতে পারে। ওই বৈঠকেই নেতানিয়াহু ইরান সংক্রান্ত ইসরায়েলের উদ্বেগগুলো সরাসরি তুলে ধরবেন। তিনি ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করবেন যে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সম্প্রসারণ শুধু ইসরায়েলের জন্য নয়, বরং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও কৌশলগত স্বার্থের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে। সূত্রগুলো জানিয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে নতুন কোনো সামরিক হামলা চালানোর প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নিতে পারে কিংবা গোয়েন্দা ও লজিস্টিক সহায়তা দিতে পারে। এমন বিকল্প নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে। সব মিলিয়ে এই মুহূর্তে প্রশ্ন একটাই, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঠেকাতে কূটনীতি নাকি আবারও সামরিক হামলার পথেই হাঁটবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র? এর সম্ভাব্য উত্তর মিলতে পারে ট্রাম্প নেতানিয়াহুর আসন্ন এই বৈঠকের পরপরই। হিজল জোবায়ের, বাংলাভিশন। শুধু ইরান নয়, পানি ফুরাচ্ছে ইরাকেও। পানি শূন্য হয়ে মরার পথ ধরেছে ফোরাত ও দাজলা নদী। দিনকে দিন গভীর হচ্ছে পানি সংকট, কমছে কৃষি জমির আবাদ, বিপর্যস্ত শহুরে জীবন। 100 বছরের মধ্যে এমন খরার নজির মেলেনি। অনেকটা বাধ্য হয়ে তেল বিক্রির অর্থে তুরস্ক থেকে পানি কিনছে ইরাক। এভাবে কি পানিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করলো আঙ্কারা? খরার কারণ কি শুধুই তুরস্ক, সিরিয়া, ইরানের বাঁধ? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
গত ১০০ বছরের সবচেয়ে ভয়াবহ খরায় শুকিয়ে যাচ্ছে কোরআন ও বাইবেলে বর্ণিত ইতিহাসখ্যাত ফোরাত ও দজলা নদী। নিরুপায় হয়ে তেল বিক্রির টাকায় তুরস্কের কাছ থেকে পানি কিনছে ইরাক। পানির অভাবে বিপর্যস্ত দেশটির নদ নদী, কৃষিখাত, শহরের স্বাভাবিক জীবনযাত্রা। ৪.৫ কোটির বেশি মানুষের দেশে এমন জীবনমরণ সংকট একদিনে তৈরি হয়নি। এর জন্য দায়ী প্রতিবেশী দেশ তুরস্ক, ইরান ও সিরিয়া। এসব রাষ্ট্র নদীর উজানে বড় বড় বাঁধ নির্মাণ করে পানি আটকানোয় আগের তুলনায় অনেক কমে গেছে জলের প্রবাহ। সঙ্গে যোগ হয়েছে যুদ্ধ, নিষেধাজ্ঞা, বছরের পর বছর ধরে চলা দুর্নীতি এবং সরকারের অদক্ষ ব্যবস্থাপনা। ফলে ভয়ঙ্কর খরায় টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী শুকিয়ে যেতে থাকায় হুমকির মুখে আছে একসময়ের সুজলা সুফলা দেশ ইরাক। দীর্ঘদিনের স্বল্প বৃষ্টি ও খরার কারণে ইরাকের বাঁধগুলো এখন পানিশূন্য। দেশটির মোট পানির প্রায় ৬০% আসে প্রতিবেশী দেশ তুরস্ক থেকে, কিন্তু আগের তুলনায় অনেক কমে গেছে পানি আসার পরিমাণ। বিশেষজ্ঞরা স্পষ্ট বলছেন, তুরস্কের উজানে নির্মিত বাঁধগুলোই ইরাককে সংকটের দিকে ঠেলে দিচ্ছে। পরিস্থিতি সামাল দিতে তুরস্কের সঙ্গে কয়েক বিলিয়ন ডলারের বিতর্কিত ওয়াটার কোঅপারেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে ইরাক। চুক্তি অনুযায়ী তুর্কি কোম্পানিগুলো ইরাকে পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনার অবকাঠামো বানাবে, আর তেল বিক্রি করে সেই টাকা শোধ করবে ইরাক। তেলের টাকা দিয়ে পানি কেনার মডেলকে ইরাক সরকার সমাধান বলে তুলে ধরছে। অন্যদিকে এই চুক্তিকে আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতার উদ্যোগ হিসাবে দেখাচ্ছে তুরস্ক। তবে অনেক সমালোচকের দাবি, পানি কোনো বাণিজ্যিক পণ্য নয়, বরং এটি মানুষের মৌলিক অধিকার। তেলের সঙ্গে পানিকে শর্ত হিসেবে জুড়ে দিলে ভবিষ্যতে আরও দুর্বল হয়ে পড়বে ইরাক। বিশ্লেষকরা সতর্ক করছেন, এই চুক্তির মধ্য দিয়ে ইরাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদের উপর দীর্ঘমেয়াদী দখলদারির সুযোগ পাবে তুরস্ক। তবে যতই সমালোচনা হোক, কঠিন বাস্তবতা হল ইরাকের পানির নিয়ন্ত্রণ চলে যাচ্ছে তুরস্কের হাতে। ইরাকে চলমান পানির সংকট কেবল কূটনীতি বা চুক্তির বিষয় নয়, এর সবচেয়ে বড় মূল্য দিচ্ছে লাখো সাধারণ মানুষ। জাতিসংঘের হিসাব অনুসারে ওই অঞ্চলে খরা ও পরিবেশগত চাপে অন্তত ১,৭০,০০০-এর কাছাকাছি মানুষ ঘরছাড়া হয়েছে। হাজার হাজার কৃষক কৃষিকাজ ছেড়ে বাধ্য হয়েছেন দিনমজুরি, ব্যবসা বা ট্যাক্সি চালাতে। সবুজ জমি এখন পরিণত হচ্ছে আবাসিক এলাকায়। বিপজ্জনক জেনেও অনেকে বলছেন, তুরস্কের সঙ্গে পানি বিনিময়ের এই চুক্তি হয়তো শেষ সুযোগ। না হলে অচিরেই ভেঙে পড়তে পারে পুরো দেশের পানি নির্ভর সকল অবকাঠামো। মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় পানি এখন আর প্রাকৃতিক সম্পদ নয়, এটি সরাসরি রূপ নিয়েছে ভূরাজনৈতিক অস্ত্রে। ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা, ইরাকের নতজানু চুক্তি, সুদান ও ইথিওপিয়ার ভাঙন সবই একই বাস্তবতার লক্ষণ। উজানের দেশগুলো নদীতে বাঁধ দিয়ে গলা চেপে ধরছে ভাটির দেশগুলোর। দুর্বল রাষ্ট্রগুলো বাধ্য হচ্ছে তেল, কূটনীতি কিংবা টাকা দিয়ে পানি কিনতে। পশ্চিমা শক্তি ও আঞ্চলিক প্রভাবশালীরা এই সংকটকে দেখছে দর কষাকষির সুযোগ হিসেবে। পানির এই ক্রমবর্ধমান অভাব একসময় হয়ে দাঁড়াবে যুদ্ধের কারণ। তখন কেবল ইরাকি নয়, খরার কারণে অস্তিত্ব সংকটে পড়বে গোটা অঞ্চল। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। সরকার বিরোধী কর্মসূচি নিয়ে আবার রাস্তায় নামার ডাক দিয়েছেন কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই শীর্ষ নেতা ইমরান খান। স্ত্রী বুশরা বিবিকে দুর্নীতি মামলায় 17 বছরের কারাদণ্ড দেওয়ার ঘটনায় নতুন এই নির্দেশনা এলো। বলা হচ্ছে, আদালতের রায়টি রাজনৈতিক প্রতিহিংসামূলক। সেনাবাহিনীর চরম কড়াকড়িতে কাজে আসবে কি ইমরানের হুঙ্কার? নতুন করে কি উত্তপ্ত হতে যাচ্ছে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন? হিজল জোবায়ের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যেখানে ন্যায় বিচারের দরজা বন্ধ, সেখানে প্রতিবাদী একমাত্র পথ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই পার্টির প্রধান ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে তোষাখানা 2 মামলায় নতুন করে 17 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই রায়ের পর ইমরান খান দেশ জুড়ে প্রতিবাদ ও আন্দোলনের ডাক দিয়েছেন। তিনি বলছেন, ন্যায় বিচার আর নাগালের মধ্যে নেই, তাই জনগণের রুখে দাঁড়ানো ছাড়া উপায় নেই। 20 ডিসেম্বর ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা ইমরান খানের বার্তা পৌঁছে দিয়ে জানান, সাবেক প্রধানমন্ত্রীকে নির্জন কারাবাসে রাখা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী তার বিচার কাজে আদালত কক্ষে প্রবেশে পরিবারের সদস্যদের অনুমতি নেই এবং বিচারকেরা ভিডিও লিঙ্কের মাধ্যমে হাজিরা দেবেন। ইমরান খানকে নিয়মিত সবার সাথে সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে। প্রশাসনের এমন দাবি সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন পিটিআই মহাসচিব। তিনি আরও জানান, ইমরান খান আপোষ করবেন না।
প্রয়োজনে জনগণের মুক্তির জন্য শহীদ হতেও প্রস্তুত তিনি। জনগণকে তাদের অধিকার আদায়ের জন্য রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। 20 ডিসেম্বর পিটিআই নেতা স্বল্প সময়ের জন্য আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানান পিটিআই মহাসচিব। তবে রায় দেওয়া হয়েছে তার অনুপস্থিতিতে এবং আইনজীবী দলের কাউকেই উপস্থিত থাকার সুযোগ না দিয়েই। ইমরান খান স্ত্রী বুশরা বিবির কারাদণ্ড নিয়ে গভীরভাবে ব্যথিত বলে জানিয়েছেন পিটিআই মহাসচিব। খান মনে করছেন কেবল তার স্ত্রী হওয়ার কারণেই বুশরা বিবিকে জেলে রাখা হয়েছে। পিটিআই নেতারা এই রায়ের নিন্দা জানিয়ে বলছেন এটি ক্যাঙ্গারু কোর্টের রায়। পাকিস্তানে বর্তমানে আইনের শাসন বলতে কিছুই অবশিষ্ট নেই। পিটিআই বলছে পাকিস্তানে আইনের শাসনকে কবর দেয়া হয়েছে এবং অনুগত বিচার ব্যবস্থার মাধ্যমে রাজনৈতিক প্রতিশোধ নেওয়া হচ্ছে। দল এবং পরিবার মনে করছে এই রায় পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ইমরান খানের বোন আলিমা খান রায়টিকে আগের থেকেই লিখে রাখা বানানো এক স্ক্রিপ্টের অংশ বলে উল্লেখ করেছেন। তিনি সতর্ক করেছেন জনগণের ধৈর্য শেষ হয়ে গেছে, ফলে সরকারের এ ধরনের তৎপরতা গ্রহণযোগ্য হবে না। বুশরা বিবিকে কেন নির্জন কারাবাসে রাখা হয়েছে তারও ব্যাখ্যা চেয়েছেন আলিমা খান। হিজল জুবায়ের, বাংলা ভিশন। ভেনেজুয়েলার উপকূলে আবারও হানা দিয়ে আরেকটি তেলবাহী জাহাজ নিয়ে গেছে মার্কিন বাহিনী। স্থানীয় সময় শনিবার ভোরে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের নির্দেশনায় মার্কিন কোস্টগার্ড সেঞ্চুরিজ নামে জাহাজটি জব্দ করেছে। নিষেধাজ্ঞার তালিকাভুক্ত তেলবাহী জাহাজের ভেনেজুয়েলায় আসা যাওয়া ঠেকাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নির্দেশনার 5 দিনের মাথায় এমন ঘটনা ঘটল। যদিও জব্দ করা জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় নেই। সেঞ্চুরিজ পানামার পতাকাবাহী। এটি গত 5 বছর গ্রিস ও লাইবেরিয়ার পতাকা নিয়ে চলাচল করেছে। জাহাজ জব্দের খবর নিশ্চিত করে এক স্যান্ডেলে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, মাদক সন্ত্রাসবাদের অর্থায়নে ব্যবহৃত অবৈধ তেলের ট্যাঙ্কার জব্দের অভিযান অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। মাদক পাচারের অভিযোগে ভেনেজুয়েলার সাথে দ্বন্দ্বের জেরে পুয়ের্তো রিকো, পানামা সহ আশপাশের অঞ্চলে কয়েক হাজার সেনা আর ডজন খানেক যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মাদক পরিবহন করা হচ্ছে এমন অজুহাতে নৌযানে হামলাও অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী। এতে ওইসব নৌযানে থাকা 60 জনের বেশি মানুষ নিহত হয়েছে। তাইওয়ানের রাজধানী তাইপেতে মেট্রো স্টেশনে ছুরি হামলায় অন্তত 4 জনের প্রাণহানি হয়েছে। মৃতদের তালিকায় হামলাকারীও আছে। আহত হয়েছে অন্তত 11 জন। এর সাথে সন্ত্রাসবাদী তৎপরতার আশঙ্কা নাকচ করেছে পুলিশ। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। সাপ্তাহিক ছুটির দিনের বিকেল কিভাবে মৃত্যুপুরীতে পরিণত হতে পারে তার সাক্ষী হয়ে রইল তাইওয়ান। রাজধানী তাইপের একটি ব্যস্ততম শপিং মল এলাকায় ধারালো ছুরির এলোপাথারি কোপে মুহূর্তেই ঝরে গেল 3টি প্রাণ, আর হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে লড়ছেন আরও 11 জন। 20 ডিসেম্বর বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিকেল 5:20 ছুরি হাতে হামলার এ ঘটনা ঘটে। এই ঘটনার আগে তাইপের প্রধান ট্রেন স্টেশনে মোলোটোভ ককটেল ছোড়ে এক ব্যক্তি। এরপর সেই হামলাকারী একটি সাবওয়ে স্টেশনের দিকে দৌড়ে যাওয়ার পথে মানুষকে আক্রমণ করে। হামলার পর সে ব্যক্তি একটি ভূগর্ভস্থ শপিং সেন্টারের মধ্য দিয়ে প্রায় 800 মিটার দূরের জংশন স্টেশনে পালিয়ে যায়। এরপর হামলাকারী কাছাকাছি একটি বইয়ের দোকান এবং ডিপার্টমেন্টাল স্টোরে প্রবেশ করে। পালানোর জন্য বহুতল ভবনের ওপরের দিকে উঠে যায়। শেষ পর্যন্ত গ্রেফতার এড়াতে সে শপিং মলের 6ষ্ঠ তলা থেকে লাফিয়ে পড়ে। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু নিশ্চিত করা হয়। এই ঘটনার পর রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা আরও জোরদার করা হয়। খোদ দেশের রাষ্ট্রপতি লাই চিংতে এই ভয়াবহ হামলার সত্যতা নিশ্চিত করায় পুরো দেশ জুড়ে এখন বিরাজ করছে শোক আর আতঙ্কের ছায়া। এই ঘটনার একটি গভীর তদন্ত করতে হবে এবং সত্য জনসাধারণের কাছে প্রকাশ করতে হবে। আমি ইতোমধ্যে আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার নির্দেশ দিয়েছি। সরকার এই ঘটনাটিকে শিক্ষা হিসেবে গ্রহণ করবে এবং ভবিষ্যতে জনবহুল এলাকায় পুলিশের উপস্থিতি জোরদার করবে। এই ধরনের ঘটনা ঘটলে প্রতিক্রিয়া ইউনিটগুলোকে তৎক্ষণাৎ তৎপর হতে হবে, যাতে জনসাধারণ সুরক্ষিত থাকে। তাইওয়ানের প্রধানমন্ত্রী চো জং তাই জানিয়েছেন সন্দেহভাজন ওই ব্যক্তির নাম চ্যাং ওয়েন। তিনি তাইওয়ানের নাগরিক। তবে কী কারণে তিনি এসব ঘটনা ঘটিয়েছেন সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। 27 বছর বয়সী এই তরুণ হামলার সময় মুখে একটি গ্যাস মাস্ক এবং শরীরে বুলেট প্রুফ জ্যাকেটের মতো পোশাক পরেছিলেন। তার কাছে ছিল একটি লম্বা ছুরি, বেশ কিছু স্মোক গ্রেনেড ও পেট্রোল বোমা। সে মূলত ধোঁয়া ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করে ভিড়ের মধ্যে এলোপাথারি হামলা চালায়।
তদন্ত থেকে জানা যায় চ্যাং ওয়েন আগে থেকেই পুলিশের ওয়ান্টেড তালিকায় ছিলেন। তাইওয়ানের বাধ্যতামূলক সামরিক পরিষেবা এড়িয়ে যাওয়ার কারণে তিনি পলাতক ছিলেন। চলতি বছরের জুলাই মাস থেকেই আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে রেখেছিল। তাইওয়ান বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হিসেবে পরিচিত, যেখানে সহিংস অপরাধের হার অত্যন্ত কম। এই ঘটনার আগে শেষবার এমন বড় ধরনের মেট্রো হামলা হয়েছিল প্রায় 11 বছর আগে 2014 সালে। সে সময় চ্যাং চিহ নামক এক যুবক ছুরি হামলা চালিয়ে 4 জনকে হত্যা করেছিলেন, যার জন্য পরে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। মানুষ তার স্বপ্নের থেকেও বড়। সুপরিচিত উক্তিটি শুধু অন্তরে ধারণ নয়, বাস্তবে করে দেখালেন জার্মানির প্রকৌশলী মিকায়েলা বেন্টহাউস। শারীরিক প্রতিবন্ধকতায় হুইলচেয়ার নিত্যসঙ্গী হলেও ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার মতো অনন্য নজির গড়েছেন তিনি। করেছেন মহাকাশে ভ্রমণ, যা হুইলচেয়ার ব্যবহারকারী কারো একমাত্র নজির। কিভাবে শারীরিক প্রতিবন্ধকতা জয় করে মহাকাশে গেলেন মিকায়েলা, মহাকাশে কত দূর যেতে পেরেছেন তিনি, বিস্তারিত মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে। বিশ্বের প্রথম হুইলচেয়ার ব্যবহারকারী হিসেবে মহাকাশে ভ্রমণ করলেন মিকায়েলা বেন্টহাউস। মহাকাশের জানালা দিয়ে নীল পৃথিবীর দিকে তাকিয়ে বারবার হাসছিলেন। চারপাশে ভেসে থাকার অনুভূতি, নীরবতার গভীর আর অসীম শূন্যতা, সব মিলিয়ে যেন এক স্বপ্নের ভেতরে হাঁটছিলেন তিনি। মনে প্রশান্তি, চোখে বিস্ময়, আর বারবার ক্যামেরা দিয়ে ছবি তুলছিলেন। এভাবেই মহাকাশে ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরে এলেন মিকায়েলা বেন্টহাউস। 20 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ব্লু অরিজিনের নিউ শেপার্ড রকেটে করে মহাকাশে যাত্রা করেন জার্মানির প্রকৌশলী মিকায়েলা বেন্টহাউস। তার সঙ্গে ছিলেন আরও 5 আরোহী। রকেটটি পৌঁছে যায় মহাকাশের কথিত সীমানা কারমান লাইনের ঠিক উপরে। পুরো অভিযানের সময় ছিল প্রায় 10 মিনিট। আর এতেই হুইলচেয়ারে বসা এই প্রকৌশলী গড়লেন ইতিহাস। বিশ্বের প্রথম হুইলচেয়ার ব্যবহারকারী হিসেবে মহাকাশ ভ্রমণ করলেন তিনি। 7 বছর আগে একটি বাইক দুর্ঘটনায় মেরুদণ্ডে গুরুতর আঘাত পান মিকায়েলা। হারান হাঁটা চলার সক্ষমতা, কিন্তু শারীরিক সীমাবদ্ধতা তার স্বপ্নকে থামাতে পারেনি। ছোটবেলা থেকেই মহাকাশচারী হওয়ার স্বপ্ন দেখতেন। দুর্ঘটনার পর সেই স্বপ্ন কি আর সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি ইন্টারনেটে যোগাযোগ করেন একজন অবসরপ্রাপ্ত মহাকাশ প্রকৌশলীর সঙ্গে। সেই প্রকৌশলী ছিলেন স্পেসএক্সের সাবেক ম্যানেজার হ্যান্স কোনিগসম্যান। পরে তার সহায়তা এবং ধনকুবের জেফ বেজোসের প্রতিষ্ঠিত মহাকাশ পর্যটন সংস্থা ব্লু অরিজিনের মাধ্যমে বাস্তবে রূপ নেয় মিকায়েলার স্বপ্ন। মহাকাশযানটি পৃথিবীতে ফিরে আসার পর ব্লু অরিজিন প্রকাশিত ভিডিওতে মিকায়েলা জানান, এটি ছিল জীবনের সেরা অভিজ্ঞতা। চারপাশের দৃশ্য আর ভেসে থাকার অনুভূতি পুরোপুরি উপভোগ করেছেন তিনি। উপরে ওঠার প্রতিটি মুহূর্তই ছিল অসাধারণ। বর্তমানে মিকায়েলা বেন্টহাউস ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএ-তে কর্মরত রয়েছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর তিনি নতুন করে বুঝতে পেরেছেন প্রতিবন্ধীদের জন্য পৃথিবীটা কতটা কঠিন। সেই উপলব্ধি তাকে আরও দৃঢ় করেছে। এই অভিযানে তার জন্য বিশেষ ব্যবস্থাও নেয় ব্লু অরিজিন। হুইলচেয়ার থেকেই তিনি নিজে মহাকাশযানের প্রবেশপথে থাকা একটি বিশেষ বেঞ্চ ব্যবহার করে ক্যাপসুলে ওঠেন। প্রয়োজনীয় সহায়তার জন্য পুরো ফ্লাইটে তার পাশে ছিলেন হ্যান্স কোনিগসম্যান। হুইলচেয়ার থামাতে পারেনি মিকায়েলার স্বপ্নকে, আর সেই স্বপ্নই আজ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। মোর্শেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।